চিন্ময় দাসের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ। চট্টগ্রামের সংঘর্ষে আইনজীবী নিহত, দেশি বিদেশি ষড়যন্ত্রে জড়িত দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় থমথমে যাত্রাবাড়ি, নিরাপত্তা জোরদার, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তথ্য উপদেষ্টার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। তত্ত্বাবধায়ক ফেরানোর শর্ত, বিএনপির ৬২ সংস্কার প্রস্তাব। এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯০। খোদ হাসপাতালে মশার উৎপাতের কথা জানালেন রোগীর স্বজনরা। আসসালামু আলাইকুম, মোহনা সংবাদে সবাইকে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসমিয়া জেরিন। এবারে বিস্তারিত। সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র ও ইসকন নেতা অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সমাবেশ করেছে সনাতন ধর্মাবলম্বীরা। অবিলম্বে মুক্তি না দিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন তারা। এদিকে চট্টগ্রামে আন্দোলনকারীদের হামলায় সাইফুল ইসলাম নামে এক আইনজীবী নিহত হয়েছেন। আন্দোলনে দেশি বিদেশি ষড়যন্ত্র রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হোসেন। অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর মুক্তির দাবিতে সনাতন ধর্মাবলম্বীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে চট্টগ্রাম নগরীর কোতোয়ালি থানার লালদিঘি এলাকা। একসময় আন্দোলনের হামলায় সাইফুল ইসলাম আলিফ নামে একজন সরকারি আইনজীবী নিহত হন। আহত হয়েছেন কমপক্ষে ৮ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চট্টগ্রাম মহানগরীতে বিজিবি মোতায়েন করা হয়েছে, বাড়ানো হয়েছে পুলিশ টহল। এদিকে চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেপ্তারের প্রতিবাদে খুলনা, ময়মনসিংহ, নাটোর, টাঙ্গাইল, নারায়ণগঞ্জ, সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন স্থানে সনাতন ধর্মাবলম্বী ও ইসকন অনুসারীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে। অবিলম্বে চিন্ময় দাসের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন তারা, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে আন্দোলনকারীরা। এদিকে চিন্ময় দাসকে কেন্দ্র করে সারা দেশে ছড়িয়ে পড়া আন্দোলনের পেছনে দেশি বিদেশি হাত রয়েছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সিলেটে এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি একথা বলেন। বাইরেরও কিছু হয়তো ইন্ধন আছে, এবং দেশেও অনেক দুই একটা পার্টি আছে যে তাদের থেকে হয়তো কিছু ইন্ধন আছে। আবার ধরেন যে যাদের আমরা ব্যান করে দিছি তাদের থেকে হয়তো কিছুটা ইন্ধন আছে। এর আগে মঙ্গলবার সকালে চট্টগ্রামের কোতোয়ালি থানায় দায়ের হওয়া মামলায় গ্রেপ্তার দেখিয়ে মহানগর ষষ্ঠ কাজী শরীফুল ইসলামের আদালতে হাজির করা হয় চিন্ময় কৃষ্ণ দাসকে। আদালত জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। মাহমুদ হোসেন, মোহনা সংবাদ। ৩ কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে ডেমরা এবং যাত্রাবাড়ি। যান চলাচল শুরু হলেও স্বস্তি ফেরেনি জনমনে। মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এদিকে মোল্লা কলেজে হামলা, ভাঙচুর, লুটপাটের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন শিক্ষার্থীরা। চলছে মামলা দায়েরের প্রস্তুতিও। আরও জানাচ্ছেন মুনতাসির মামুন। ভুল চিকিৎসায় সহপাঠী মৃত্যুর খবরে সোমবার ৩ কলেজের শিক্ষার্থীদের হামলা, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় এখনও থমথমে রাজধানী ডামরা ও যাত্রাবাড়ি। ৩ কলেজের শিক্ষার্থীদের মাঝে উত্তেজনা চলায় মঙ্গলবার সকাল থেকেই সতর্ক অবস্থানে দেখা যায় আন্দোলনকারীদের। বাড়তি নিরাপত্তার জন্য মাহবুবুর রহমান মোল্লা কলেজের সামনে মোতায়েন করা হয় পুলিশের সাজোয়া যান। এদিকে সংঘর্ষের ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মোল্লা কলেজের শিক্ষার্থীরা। আমাদের পরীক্ষা ছিল, পরীক্ষা হবে কিনা তাও বলতে পারতেছি না আমরা। এখন আমরা চাচ্ছি ভাই আর কোনো সহিংসতা যাতে না হয়, কারণ আমাদেরও কলেজেরও কোনো লাভ হচ্ছে না, সরাদি কলেজেরও কোনো লাভ হচ্ছে না, কবি নজরুলের কোনো লাভ হচ্ছে না, লাভ হচ্ছে তৃতীয় পক্ষের। আইন শৃঙ্খলা বাহিনীতে যারা নিয়োজিত তারা আমাদেরকে তদন্ত করে জানাবেন যে এর পিছনে আসলে কাদের হাত, কারণ যারা এখানে এসেছিল তাদেরকে এখানে তৃতীয় পক্ষের হাতই মনে হচ্ছে আমাদের। তবে ডেমরা যাত্রাবাড়ি এলাকায় যান চলাচল স্বাভাবিক হলেও জনমনে আতঙ্ক এখনো কাটেনি। অনেকেই ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। হাতে ছুরি ছিল, বাস লঙ্গি পরা ছিল এবং প্যাকেট পরা। এটা স্টুডেন্ট ওরকম ভাবে চলাফেরা মানে করতে পারে না স্টুডেন্ট। শিক্ষার্থী, অভিভাবক সবার প্রত্যাশা শিক্ষার্থীরা দ্রুত যেন পড়ার টেবিলে ফিরে যায়। এ ধরনের ঘটনা যেন আর দেখতে না হয়। মুনতাসির মামুন, মোহনা সংবাদ, ঢাকা।
শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন দমাতে আগের মতো কঠোর হতে চায় না অন্তর্বর্তী সরকার, এমনটা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আলোচনার মাধ্যমে সমাধানের চেষ্টা করা হবে। আর তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের অভিযোগ, দুর্নীতির টাকা ঢেলে অস্থিরতা তৈরি করছে ফ্যাসিস্টরা। অফিস ও স্থাপনা ভাঙচুরকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও বলেন তিনি। আলাদা অনুষ্ঠানে এসব কথা বলেন দুই উপদেষ্টা। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। সচিবালয়ে তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকা রিপোর্টার্স ইউনিটি নেতারা। 3 কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ সহ বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন নাহিদ ইসলাম। তিনি বলেন, গণমাধ্যমের প্রতি জনগণের আস্থা এবং বিশ্বাস নষ্ট হয়ে গেছে, তা ফিরিয়ে আনতে সাংবাদিকদেরই ভূমিকা পালন করতে হবে। নিউজ দেখা বন্ধ করে দিয়েছে, টকশো দেখা বন্ধ করে দিয়েছে, কারণ মানুষের কাছে খুব ক্লিয়ার যে আসলে কি বলা হবে। এখানে মানুষ আগেই অনুমান করতে পারছে এই নিউজে কি বলা হবে, এই টকশোতে কি বলা হবে। আসলে তো ন্যূনতম যে গণতান্ত্রিকতা রাখতে হয় সেইটাও আসলে হিসাবে ছিল না। ফলে মানুষের মিডিয়ার থেকে কিন্তু সেই যে ট্রাস্ট, মিডিয়া তো একটা ট্রাস্টের জায়গা, সেই ট্রাস্টের জায়গা কিন্তু অনেকখানি কমে গেছিল। বিপ্লবের কারণে পুলিশের ল এবং অর্ডার মিস হতে পারে উল্লেখ করে পুলিশ সংস্কারে রাজনৈতিক দলগুলো সহযোগিতা চান তথ্য উপদেষ্টা। তার অভিযোগ, ফ্যাসিস্টরা অস্থিরতা তৈরির চেষ্টা করছে। যে কোনো দেশে বিপ্লব পরবর্তী, অভ্যুত্থান পরবর্তী পরিস্থিতিতে সামাল দেওয়ার ক্ষেত্রে জনগণের ভিতরে যেই নানা ধরনের সক্রিয় অংশ থাকে তাদের অনেক বেশি ভূমিকা রাখতে হয়, যেমন রাজনৈতিক দল, সামাজিক সংগঠন। এই রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আমরা আমাদের সেই সহযোগিতাটা দরকার, আমরা তাদের কাছে সেটা বরাবরই চাচ্ছি। এদিকে সুনামগঞ্জে একটি হাওর পরিদর্শনে গিয়ে শিক্ষার্থীদের সাম্প্রতিক আন্দোলন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম বলেন, আলোচনা করেই সমাধানের পথ খোঁজা হবে। আমরা তো চাচ্ছি না কোনো অবস্থায় আমার ছাত্র ভাইয়ের উপরে কোনো ধরনের লেথাল ওয়েপন ইউজ করবো। আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে যদি সমস্যাটা সমাধান হয় ওটা ভালো। দাবি দেওয়া নিয়ে রাস্তায় সহিংস আন্দোলন কাম্য নয় বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। 2 কলেজের প্রতিনিধিরা নিজের আলাপ করে নিতে পারে, 2 কলেজের শিক্ষকরা রয়ে গেছে, তারাও কিন্তু আলাপ করে এই সমস্যাটা সমাধান করতে পারে। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। দর্শক, আগেই যেমনটা জানিয়েছিলাম, আন্দোলনকারীদের হামলায় চট্টগ্রামে একজন সরকারি আইনজীবী নিহত হয়েছেন। প্রতিবাদে আগামীকাল আদালত বর্জনের ঘোষণা দিয়েছেন আইনজীবীরা। চট্টগ্রামের রাতের পরিস্থিতি জানব সহকর্মী সুমন কুমারদের কাছ থেকে। সুমন, চট্টগ্রাম শহরের সবশেষ পরিস্থিতি এখন কেমন আমাদেরকে জানাবেন? যে কোর্ট বিল্ডিং রয়েছে তার অপর পাশে রয়েছি, অর্থাৎ আমরা এই বিকাল 3:30 বা 4টার দিকে যে সংঘর্ষের ঘটনা আপনি জানেন, একজন আইনজীবী নিহত হয়েছে। তার প্রতিবাদে কিন্তু আগামীকাল আইনজীবী সমিতি আদালতের সকল কার্যক্রম থেকে তারা বিরত থাকবেন বলে সমিতির পক্ষ থেকে বলা হয়েছে। তবে এখন পর্যন্ত চট্টগ্রামের বিভিন্ন স্থানে কিন্তু থমথমে পরিস্থিতি বিরাজ করছে। চট্টগ্রামের যে নিউ মার্কেট রয়েছে, নিউ মার্কেটের মোড়ে বৈষম্যবিরোধী ছাত্র যারা রয়েছে তারাও অবস্থান নিয়েছেন, এবং কোর্ট বিল্ডিং এর নিচে আমি যদি আপনাকে একটু দেখাই, এখানে এখনো উত্তেজনা রয়েছে, এখানে উৎসব জনতা রয়েছে, এবং যারা হামলা করেছিল তাদের যে শাস্তির দাবি এবং তাদেরকে দ্রুত গ্রেপ্তার করার জন্য কিন্তু তারা এখনো পর্যন্ত মাঠে রয়েছে। তো পাশে যে আইনজীবীকে হত্যা করা হয়েছিল তার পাশে কিন্তু এই গল্লির ভিতরে কিন্তু এখনো রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা রয়েছে। অতিরিক্ত 6 প্লাটুন বিজিবি কিন্তু চট্টগ্রামে মোতায়েন করা হয়েছে। তো আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা কিন্তু এই সতর্ক অবস্থানে রয়েছে। নিউ মার্কেটের মোড়ও ছাত্ররা তারা বলছেন যে এই যে সনাতনী সম্প্রদায়ের যে চিন্ময় প্রভুকে তারা আদালতের রায়ে কারাগারে প্রেরণ করার কথা ছিল, তাকে কিন্তু এই সনাতনীরা কিন্তু তার পুলিশের পিজন ভ্যানটি কিন্তু আটকে দেওয়ার ফলে পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সাউন্ড গ্রেনেড ছুড়ে এরপরে কিন্তু তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে, অর্থাৎ ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষের মধ্যে যে সরকারি একজন আইনজীবী নিহত হয়েছেন, আসলে এরপরে বেশ কয়েকজন আহত হয়েছে, তাদেরকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু তারা
প্রতিটা মুড়ে মুড়ে এবং অবস্থান নিয়েছে, তারাও সতর্ক অবস্থানে রয়েছে। এই যারা এই হামলার সাথে জড়িত তারা বলছেন তাদেরকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার জন্য কিন্তু এই উৎসব জনতা তারা এখানে অবস্থান নিয়েছে। আর আমি যে পাশে রয়েছে এখানে কিন্তু এই রাস্তাটি বন্ধ রয়েছে, অর্থাৎ যান চলাচল বন্ধ রয়েছে, যেহেতু এখানে উৎসব জনতা রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারীর বাহিনীর সদস্যরা রয়েছে। তো সব মিলিয়ে বলা চলে চট্টগ্রামে থমথমে পরিস্থিতি বিরাজ করছে। জেরিন। সুমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, চট্টগ্রাম থেকে জানাচ্ছিলেন সহকর্মী সুমন কুমার দেব। শত্রুরা পালিয়ে গেলেও এখনও পেছন থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অন্তর্বর্তী সরকারকে কোনোভাবেই ব্যর্থ হতে দেয়া যাবে না জানিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বানও জানান তিনি। বিকেলে রাজধানী গুলশানে তারেক রহমানকে নিয়ে লেখা একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব জানান, নির্বাচিত সরকার ছাড়া দেশের বিদ্যমান সমস্যা সমাধান হবে না। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে প্রকাশিত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের জীবন ও চিন্তাধারা নিয়ে মোহাম্মদ জয়নাল আবদিনের লেখা গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে অংশ নেন বিশিষ্টজনেরা। অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলটির সিনিয়র নেতারা। এই সময় বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট ও ছাত্র জনতার জুলাই আগস্টের বিপ্লবে তারেক রহমানের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। In my lifetime I saw him. I am sure that Tareq Rahman is going to be the next Prime Minister of Bangladesh. বিভিন্ন মামলায় তাকে জড়িয়ে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল। তিনি এখনো বিদেশেই আছেন। আমরা সবাই আন্তরিকভাবে আশা করছি তারেক রহমান অচিরেই দেশে ফিরে আসবেন। আজকে এই দেশে যে অন্যায় অবিচার হচ্ছে, তারেক রহমান লন্ডন থেকেই পরিচালনা করছেন। কি করে এগুলো দূর করে দিয়ে বাংলাদেশকে একটা আদর্শ গণতান্ত্রিক দেশ হিসেবে আমরা তৈরি করে যেতে পারি। প্রধান অতিথির বক্তব্যে জিয়া পরিবারের উপর আওয়ামী লীগ সরকারের নিপীড়ন নির্যাতনের চিত্র তুলে ধরেন বিএনপি মহাসচিব। একটা পরিবারের উপরে কি পরিমাণ অত্যাচার নির্যাতন হতে পারে, একটা ইয়াং সম্ভাবনাময় নেতা, তার উপরে কিভাবে নির্যাতন হতে পারে, তা এই জিয়া পরিবারকে এবং তারেক রহমান সাহেবকে না দেখলে আমরা বুঝতে পারবো না। এ সময় মির্জা ফখরুল অভিযোগ করেন, পালিয়ে যাওয়া শত্রুরা এখনো দেশকে অস্থির করার চেষ্টা চালাচ্ছে। শত্রুরা যারা সামনে থেকে চলে গেছে, কিছু পেছনে থেকে তারা এই দেশকে আবার অস্থির করে তুলছে। এখানে আমাদেরকে অত্যন্ত সজাগ থাকতে হবে। আজকে এই সরকারকে আমাদেরকে সহযোগিতা করতে হবে, কারণ এই সরকার ফেল করলে আমরা অভ্যুত্থান ফেল করে যাবে, বিপ্লব ফেল করে যাবে এবং আমরা আবার সেই অন্ধকারে চলে যাব। কোমলমতি ছাত্রদেরকে ধ্বংসাত্মক কার্যকলাপ থেকে ফিরিয়ে আসার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। আজকে যে সমস্ত আমাদের কোমলমতি বালকেরা, ছাত্ররা, তারা যে সমস্ত কাজ করছে, এখান থেকে বেরিয়ে আসতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। সরকার সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্ত করা সহ ৬২টি সংস্কার প্রস্তাব দিয়েছে বিএনপি, যার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনা এবং উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃষ্টির প্রস্তাব করা হয়েছে। সংবিধান সংস্কার বিষয়ক কমিটির প্রধান ডক্টর আলী রিয়াজ বলেন, নির্বাচনের বিষয়ে অন্তর্বর্তী সরকার সিদ্ধান্ত নেবে। এর আগে সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজের কাছে সংস্কার প্রস্তাবনার লিখিত কপি জমা দেয় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের নেতৃত্বে 2 সদস্যের প্রতিনিধি দল। নতুন পদ হিসেবে উপরাষ্ট্রপতি, উপপ্রধানমন্ত্রী পদ সৃজনের বিষয়টা আগে এক সময় ছিল, সেটা আমরা পুনঃপ্রবর্তনের বিধান রেখেছি। যেমন তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রবর্তন, এটা মানুষের 1 নম্বর আকাঙ্ক্ষা। নির্বাচনের সিদ্ধান্তটা আসলে নেবে অন্তর্বর্তী সরকার। সংবিধানের মধ্যে যে সমস্ত নির্বাচন সংক্রান্ত যে প্রস্তাবগুলো, যে মতামতগুলো এসছে, সেগুলোর থেকে আমরা সুপারিশ তৈরি করি। ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে এই সময়ে ভাইরাসটি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও 99 জন।
স্বাস্থ্য অধিদপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়েছে, হাসপাতালে নতুন ভর্তিদের মধ্যে বরিশাল বিভাগে 81 জন, চট্টগ্রাম বিভাগে 103 জন, ঢাকা বিভাগে 234, ঢাকা উত্তর সিটিতে 183, ঢাকা দক্ষিণ সিটিতে 143, খুলনা বিভাগে 146 জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এ বছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত সব মিলিয়ে 88,715 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মৃত্যু হয়েছে 471 জনের। প্রতিদিনই হাসপাতালে ভর্তি হচ্ছে ডেঙ্গু আক্রান্ত রোগী, বাড়ছে মৃত্যু ও নতুন সংক্রমণের সংখ্যা। এদিকে হাসপাতালগুলোতে ভর্তি হওয়া রোগীর স্বজনরা জানালেন, খোদ হাসপাতালেই মশার উৎপাতের কথা। এ নিয়ে শঙ্কায় আছেন তারা। এজন্য আশপাশের ভবন মালিক ও সিটি কর্পোরেশনের উদাসীনতাকে দায়ী করেছেন হাসপাতাল কর্তৃপক্ষ। সুরাইয়া মুন্ডির রিপোর্ট। সাধারণত শীত এলেই কমে যায় ডেঙ্গুর প্রভাব, তবে এবছর নভেম্বরের একেবারে শেষ ভাগে এসেও অনুকূলে নেই ডেঙ্গু পরিস্থিতি। হাসপাতালে প্রতিদিন নতুন রোগী আসছে 1000-এর কম বেশি, মৃত্যুর সংখ্যাও গড়ে 10 জন। প্লাটিলেট কমে যাওয়া সহ নানান জটিল উপসর্গের কথা জানান আক্রান্তরা। পেটে এবং ফুসফুসে পানি চলে আসছিল, তারপর প্লাটিলেট কমে যাচ্ছিল এবং প্রেশার ফল করছিল। তো 12,000 প্লাটিলেট কমে যাওয়াতে এখানে ভর্তি হয়েছি। 15,000 প্লাটিলেট ছিল, তারপরে টেস্ট করার পর 7,000 এসব। অভিযোগ আছে হাসপাতালের পরিবেশ নিয়েও। বেশিরভাগ হাসপাতালে মশার উপদ্রব, ফলে চিকিৎসা নিতে এসেও আতঙ্কে থাকেন রোগী এবং তাদের স্বজনরা। এক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলা দেখছেন তারা। রোগী হয়তো নাইলে আমরা মশারির তলে হয়তো কোনো রকম রাখলাম, কিন্তু রোগীর বাইরে যে থাকে, যারা রোগীর সাথে লোকজন থাকে, তাদের তো কামড়াচ্ছে। এমনকি ওয়াশরুমে বিভিন্ন চিপা প্রচুর পরিমাণ মশা আছে। যে অনেক মশা মাছে, এটা অনেক সমস্যাই করতেছে। এটা কিছু করার নেই আমাদের, মানে আমাদের এইভাবে থাকতে হইতেছে। আমাদের তার কোনো নিরাপত্তার কোনো ব্যবস্থা করে নেই। মশার উপদ্রবের কথা স্বীকার করে এর দায় সিটি কর্পোরেশনের উপর চাপান ডিএনসিসি হাসপাতালের এই কর্মকর্তা। আমাদের হাসপাতালের ভেতরে যে অংশটুকু রয়েছে, সেখানে আমরা আমাদের যারা কর্মী রয়েছে তাদেরকে আমরা কাজে লাগাচ্ছি, কিন্তু আমাদের হাসপাতালের ঠিক পাশে যে বিল্ডিংগুলো রয়েছে সেখানের অবস্থা যেরকম, সেই জায়গাটা থেকে যদি আমরা পরিষ্কার না করতে পারি, সেই মশাগুলো তো আমাদের হাসপাতালের মধ্যে চলে আসছে। তো এই জায়গার দায়গুলো যাদের নেয়ার কথা, তাদের তো আমরা সেরকমভাবে দেখছি না যে তারা এতটা সচেতন হয়েছে বা তারা এতটা অ্যাক্টিভ রয়েছে। ডেঙ্গু বিস্তার রোধে জনসচেতনতা সহ আক্রান্তদের দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হওয়ার পরামর্শ দেন তিনি। চিকিৎসকের ভূমিকা রয়েছে, তার চেয়ে অনেক বেশি ভূমিকা পরিবার বা সমাজের বা আমাদের যারা পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মী রয়েছে তাদের। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা। জামায়াতে ইসলামীর আমির সহ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিজ শান। বিকেলে মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে এক বৈঠকে বসেন তারা। বৈঠক শেষে দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের জানান, একই সঙ্গে মুসলিম আবার গণতান্ত্রিক দেশ হওয়ায় তুরস্কের সঙ্গে বাংলাদেশ ও জামায়াতের ধর্মীয় ও রাজনৈতিক সাদৃশ্য রয়েছে। বৈঠকে আসন্ন নির্বাচন সহ দেশের চলমান রাজনৈতিক বিভিন্ন বিষয়ে আলোচনা রয়েছে বলেও জানান তিনি। ইম্পোর্ট এবং এক্সপোর্টের মাধ্যমে বিজনেস ভলিউমটাকে একটা অনেক উচ্চ লেভেলে নিয়ে যাওয়ার জন্য তারা চেষ্টা করছে। দল এবং সে দেশের জনগণের ভিতরে ক্রমান্বয়ে সম্পর্ক আরও যদি মোর ওয়ার্কেবল হয়, প্যালেটেবল হয়, সেই জন্য দ্বিপক্ষই এই ব্যাপারে কাজ করবে। How we can enhance our bilateral relations in the coming period. I want to thank once again Honorable Emir of Jamaat Islami as well as his colleagues at the administration for their hospitality. ব্যাংকিং সেবা খাতে উৎকর্ষের 25 বছর পূর্ণ করল ব্যাংক এশিয়া। এ উপলক্ষে রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হোসেন জানান, যাত্রা লগ্ন থেকেই ব্যাংক এশিয়া গ্রাহকদের জন্য নতুন নতুন ব্যাংকিং সেবার দ্বার উন্মোচন করে চলেছে। 2014 সালে ব্যাংকটি দেশের প্রথম এজেন্ট ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলের মানুষের দোরগোড়ায় আর্থিক সেবা পৌঁছে দিচ্ছে, যার মাধ্যমে দেশের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের পথে ব্যাংকটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলেও জানান ব্যাংক এশিয়ার ব্যবস্থাপনা পরিচালক। দেশের বাইরে খবর। ইমরান খানের মুক্তি ও সরকার পদত্যাগ দাবিতে পিটিআই সমর্থকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয়েছে পাকিস্তান। সংঘর্ষে আইনশৃঙ্খলা বাহিনীর 6 সদস্য নিহত হয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাবাদে সেনাবাহিনী মোতায়েন করেছে প্রশাসন, আর সরকারকে মানবাধিকার লঙ্ঘন না করার আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তিসহ বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের পদত্যাগ দাবিতে তীব্র আন্দোলন চলছে পাকিস্তানে। ইমরানের কর্মী সমর্থকদের গ্রেপ্তার ও দমন-পীড়ন করেও জনস্রোত ঠেকাতে পারছে না সরকার। রাজধানী ইসলামাবাদের আশপাশে পিটিআই নেতাকর্মীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে আধা সামরিক বাহিনী ও পুলিশের 6 সদস্য নিহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাজধানী ইসলামাবাদে সেনা মোতায়েন করেছে সরকার। বিক্ষোভ ও বিশৃঙ্খলাকারীদের দেখামাত্র গুলি করার ক্ষমতা দেয়া হয়েছে সেনাবাহিনীকে। আইন শৃঙ্খলার স্বার্থে প্রয়োজনে যে কোনো এলাকায় কারফিউ জারির নির্দেশনাও দেয়া হয়েছে। আগের দিন অর্থাৎ রোববারই পিটিআই নেতাকর্মীরা ইসলামাবাদে জমায়েত হওয়ার ঘোষণা দেন। তাদের ঠেকাতে রাজধানীর সব প্রবেশপথ বন্ধের পাশাপাশি 2 মাসের জন্য শহরে 144 ধারা জারি সহ সব ধরনের জমায়েত নিষিদ্ধ করা হয়। অগ্নিগর্ভ পরিস্থিতিতে উভয় পক্ষকে সংযম দেখানোর আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার। একই সঙ্গে পাকিস্তান সরকারের প্রতি মানবাধিকার রক্ষার পাশাপাশি সংবিধান মেনে চলারও তাগিদ দিয়েছে ওয়াশিংটন। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চিন্ময় দাসের মুক্তির দাবিতে দেশ জুড়ে বিক্ষোভ। চট্টগ্রামের সংঘর্ষে আইনজীবী নিহত, দেশি বিদেশি ষড়যন্ত্রে জড়িত দাবি স্বরাষ্ট্র উপদেষ্টার। শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনায় থমথমে যাত্রাবাড়ি, নিরাপত্তা জোরদার, জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস তথ্য উপদেষ্টার। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চলছে, নেতাকর্মীদের সজাগ থাকার আহ্বান মির্জা ফখরুলের। তত্ত্বাবধায়ক ফেরানো সহ বিএনপির 62 সংস্কার প্রস্তাব। এবং ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও 10 জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি 990। খোদ হাসপাতালে মশার উৎপাতের কথা জানালেন রোগীর স্বজনরা। দর্শক, এই ছিল মোহনা সংবাদ। পরবর্তী সংবাদ রাত 12:30টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।